সবচেয়ে অপদার্থ এবং অপগণ্ড হচ্ছে এই টাইপের লোকগুলো। শুভেন্দু অধিকারীর পা ধুইয়ে দেওয়ার যোগ্যতা আছে, কিছু জানেও। আমি তো মনে করি পশ্চিমবঙ্গে ৩৫৬ জারি করার মতো পরিবেশ রয়েছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, একটা প্রতিবাদ ওই লোকগুলো করেছিল? তাদের মধ্যে কেউ কেউ ছিল মানবাধিকার কর্মী, করেছিল? করেনি। তুমি এই পলিটিক্যাল অ্যানালিস্টকে বলে দেবে তারপরেও বিজেপির ভোট কমেনি। 40%, 38, 39% ভোট এখনো বিজেপি পাচ্ছে, এত অত্যাচার সত্ত্বেও। অঙ্ক বলছে আমরা 250টা আসন পাবো। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক থাকবে না। সবচেয়ে অপদার্থ এবং অপগণ্ড হচ্ছে এই টাইপের লোকগুলো। সবচেয়ে অপদার্থ, অশিক্ষিত মানে অর্ধশিক্ষিত এবং অপগণ্ড হচ্ছে ওই টাইপের লোকগুলো। কিচ্ছু বোঝে না, 2-4টে বইয়ের মধ্যে সূচিপত্র পড়ে তারপরে বইয়ের জ্ঞান দেখাতে আসে। একবার মান্নাদের একটা বই আমি পড়েছিলাম, জীবনের জলসাঘরে, বইটা রয়েছে আমার কাছে। উনি একটা জায়গায় একটা কমেন্ট করেছেন, বলে এই যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে অভিনেতা, তার একটা বড় অংশই তিনি বলছেন একটু সেমি লিটারেট টাইপের। মান্নাদেই বলে গেছেন এই লোকগুলো হচ্ছে সেমি লিটারেট টাইপের, নিজেকে বামপন্থী মনে করে। বামপন্থা বলতে কি বোঝে আমি জানি না। একটা সময়ে সিপিএম বোধহয় করতো, তারপরে সিপিএম এর বিরোধিতা শুরু করলো। আরে ও বিজেপিতে বিরোধিতা করলে আমি খুশি হই, তার কারণ একবার নেতাজি সুভাষচন্দ্র বসু একটা ইংরেজি কাগজ সম্পর্কে বলেছিলেন, সে কাগজটা এখনো বেরোয় না, আমি আর নাম বলবো না। ওই কাগজটা ইংরেজরা চালাতো, মূলত ইংরেজদের সমর্থক গোষ্ঠী। বলতো ওই কাগজ যখন আমার বিরোধিতা করে আমি বুঝি আমি ঠিক রাস্তায় আছি। তো এই টাইপের লোকগুলো এরা যখন বিজেপির সমালোচনা করে আমরা মনে করি আমরা ঠিক রাস্তায় আছি, কারণ তারা হচ্ছে বামপন্থী। এরা কেউ নকশাল, কেউ খ্যাঁকশিয়াল, কি জানি না আমি, ওই রকম টাইপের। অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না, কি কি সমাজ ব্যবস্থা হবে সেটাও জানে না। ওই এসে বড় বড় লম্বা লম্বা লেকচার মারে। আর কিছু টেলিভিশন চ্যানেল আছে ওদের বড্ড বেশি মাইলেজ দেয়। আর যেহেতু মানুষের ওই ফিল্ম জগতের প্রতি একটা রঙিন ব্যাপার স্যাপার রয়েছে, ফলে তার সুবিধেগুলো নেয়। নইলে এদের রাস্তায় কেউ পুঁছতো না, রাস্তায় বসে থাকলে কেউ পুঁছতো না। ফলে এরা নিজেরা নিজেদের নষ্ট করেছে। এই অপদার্থ অপগণ্ডদের কথার এর বেশি উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। মায়ের খড়ঙ্গ একমাত্র মুখ্যমন্ত্রীর হাতেই মানায় বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মায়ের যে খড়গ একজনের হাতেই রয়েছে, তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গ তো তার হাতেই মানায়, আর কারো হাতে তো খড়গ মানায় না। শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। একদম তিনি বলছেন যে কোনো কুমন্তব্য করা হলে তো তখন তো মহিলারা তারা করবেনি, মা কালীর হাতেও খাড়া রয়েছে, এবার মা কালী। আমরা কথা বলি, প্রথম বক্তব্যের নিয়ে আমার কিচ্ছু বলার নেই। ও যদি কারোর হাতে খড়গ দিয়ে তার পায়ে ফুল দিয়ে পুজো করে, সে করুক গে যাক, আমার কিছু বলার নেই। করুক গে যাক, কাকে কার হাতে খড়গ মানাবে, কার হাতে ছুরি মানাবে, তরোয়াল মানাবে, ও তার ব্যাপার, আমি ওটা নিয়ে কিচ্ছু বলবো না। দ্বিতীয় প্রশ্ন মানে যে বক্তব্যটা শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি বলবো, শুধু যা বলেছে, শুভেন্দু অধিকারীর পা ধুইয়ে দেওয়ার যোগ্যতা আছে, কিছু জানেও। ও জানে শুভেন্দু অধিকারী রাজনৈতিক অভিজ্ঞতা কি। ও জানে যে শুভেন্দু অধিকারী আজ যদি না থাকতো, তাহলে সিপিএম নন্দীগ্রামে যা করেছিল, প্রতিরোধ কারা শুরু করেছিল? শুভেন্দু অধিকারী এবং তখন বোধহয় 70-75 বছর বয়সী শিশির অধিকারী, তাদের নেতৃত্বে প্রতিরোধ হয়েছিল। জানে কিছু, রাজনীতি বোঝে। এবং সবচেয়ে বড় কথা, আরে আমি মেদিনীপুরের লোক, আমি জানি যে যখন কংগ্রেসের ওপর বা বিরোধী দলের ওপর সিপিএম অত্যাচার করতো, ভয়াবহ অত্যাচার করতো, আমি দেখেছি নিজের চোখে। ওই ঘোষকার বাহিনী কি জিনিস আমি দেখেছি। তখন যখন সভা করতো বিরোধীরা, একটা কথা অনেকে প্রায়ই বলতো, কিভাবে সিপিএম কে আটকাতে হয়, যেতে হবে কাঁথিতে, দেখে আসতে হবে শিশির অধিকারীর কাছ থেকে। শিশির অধিকারী তখন থেকেই প্রায় মিথ গোটা মেদিনীপুর জেলায়, কারণ তিনি সিপিএম কে প্রতিরোধ করেছিলেন। সেই রাজনৈতিক পরিবেশ থেকে শুভেন্দু অধিকারী উঠে এসছে। এরা কিছু বোঝে, এরা জানে, কিন্তু অশিক্ষিত। এরা তো পড়াশোনা করেনি, কিছু না, এইসব টেলিভিশন শোটা করতো। হ্যাঁ বলছি তো, অর্ধশিক্ষিত। পড়াশোনা কদ্দূর আমি জানি না, কিন্তু শিক্ষা দীক্ষা যা সেমি লিটারেট, সেটুকু ওই মান্নাদের থিওরি আমি এখানে ফেলে দিচ্ছি। সেমি লিটারেট, এরা পড়াশোনা করে। রাজনীতিটা তো অশিক্ষিত, ডিগ্রি কি আছে আমি জানি না। ও রাজনৈতিক পড়াশোনা যে একদম অশিক্ষিত সেটুকু বলতে পারি। মেয়েরা তাড়া করবে, মেয়েদের তাড়া করার নিয়ম আছে না কাউকে? ও বোঝে না যে আইনে কাউকে তাড়া করার নিয়ম নেই। তারপর 26-এ ক্ষমতা থেকে গেলে তোর দিকে যদি লোক তাড়া করে তখন কি হবে? তখন আমরা আটকাও বলে দিচ্ছি, তখন বলবো ঘরে গিয়ে লুকিয়ে যা। ফলে এইসব অশিক্ষিতদের কথার এর বেশি উত্তর দেওয়ার প্রয়োজন আছে? এরা হচ্ছে সেমি লিটারেট। এই সমস্ত লোকগুলোকে ইয়ে দিয়ে দিয়েছে, গুরুত্ব দিয়ে দিয়েছে, ও ধরাকে সরা ভেবেছে।
অশিক্ষিতের এর উত্তর এর বেশি দেওয়া কোনো কারণ নেই। আমাদের চ্যানেলে খুব সম্প্রতিকালেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডিকে নির্লজ্জ অপদার্থ বলে আখ্যায়িত করেছেন, এবং রাজ্যে এত সমস্ত যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির মাথাকে আড়াল করার জন্যই মূলত সিবিআই এবং ইডিকে নির্লজ্জ অপদার্থ বলছেন অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন সব নজির তুলে ধরবে না। এটা ওনার ব্যক্তিগত মত। আমি একজন সাধারণ মানুষ হিসেবে দাবি করব যে সিবিআই এবং ইডি যে তদন্তগুলো করছে তারা কিন্তু তাকে লজিক্যাল কনক্লুশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। ইডি সিবিআই এর সব কাজে যে আমরা খুশি তাও নয়। ইডি সিবিআই এর অবিলম্বে উচিত এই দুর্নীতির যারা মাথা তাদের ধরা। এ নিয়েও আমার কোনো বক্তব্য, আমারও একই বক্তব্য, কিন্তু বাকি শব্দগুলো সেটা ওনার, আমি সেই শব্দগুলো প্রয়োগ করব না। আমি আমার মতো শুধু সাধারণ মানুষ হিসেবে বলবো ইডি এবং সিবিআই এর উপর মানুষের অনেক আশা, এখনো আশা আছে, এখনো তারা আশা করে আছে যে যারা মাথায় আছে তাদের ধরুক, ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দিক, কাউকে যেন রেহাই না দেওয়া হয়। এইটা দেখার দায়িত্ব কিন্তু ইডি এবং সিবিআই এর। এখনো আমি আশা করব ইডি এবং সিবিআই তার দায়িত্ব পালন করবে। এর বাইরে যা যা বক্তব্য সেটা ওনার, সে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। দেখো, আমি রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি, অধ্যাপনা করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে গত 38 বছর ধরে। সেখানে 355 কোন কোন ক্ষেত্রে জারি করা যায়, 356 কোন কোন ক্ষেত্রে জারি করা যায় তার একটা রূপরেখা রয়েছে ভারতীয় সংবিধানে, এবং এটা অস্বীকার করার উপায় নেই। আমি তো আরেকটু এগিয়ে বলছি, আমি তো মনে করি পশ্চিমবঙ্গে 356 জারি করার মতো পরিবেশ রয়েছে। আমি তো একটা এগিয়ে, এক স্টেপ এগিয়ে যাচ্ছি। তাকে সাপোর্ট বিরোধিতার কোনো ব্যাপার নেই। আমি আবার বলছি, এইসব কথাগুলো ওনার ব্যক্তিগত মত, আমি সাপোর্ট বা বিরোধিতা কিচ্ছু করছি না, তার মন্তব্য তিনি করেছেন। আমি তো বলছি পশ্চিমবাংলায় যা যা ঘটছে এখন 356 জারি করার মতো পরিবেশ রয়েছে। কিন্তু আবার এটাও ঠিক যে সব রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকে তাদের একটা ভাবনা থাকে, তাদের একটা নিজস্ব নীতি থাকে, নিয়ম থাকে। যেমন ভারতীয় জনতা পার্টি ইউজুয়ালি 356 ধারা প্রয়োগের বিরুদ্ধে। তার কারণ 356 ধারায় অনেক বিরোধী রাজনৈতিক দলের ক্ষতি হয়েছে কংগ্রেস আমলে, বিশেষত ইন্দিরা গান্ধীর আমলে। বিজেপিরও প্রচুর ক্ষতি করা হয়েছে 356 ধারা প্রয়োগ করে। তাই আমরা চাই না যে 356 ধারা প্রয়োগ করা হোক। কিন্তু আবার এটাও তো ঠিক, সংবিধান থেকে তো ধারাটা তুলে দেওয়া হয়নি, ধারাটা তো রয়েছে। তো সংবিধানে 356 ধারা রয়েছে যে ভারতের রাষ্ট্রপতি যদি রাজ্যপালের রিপোর্ট বা অন্য কোনো ভাবে জানতে পারেন যে রাজ্যে বা তার কোনো অংশে সংবিধান কার্যকরী হচ্ছে না, তাহলে তিনি কিন্তু 356 ধারা জারি করে এই শাসন ব্যবস্থা নিজের হাত তুলে নিতে পারেন। এটা সংবিধানে রয়েছে। তো আমি শেষ করি, আমি মনে করি যে পশ্চিমবাংলায় এরা সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা করছে না। এখানে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই, অধিকার নেই। বিরোধীরা কোথাও গেলে তাদের আক্রান্ত হতে হচ্ছে। গত 2021 সালে 2রা মের পরে 2 মাসে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। ফলে আমি তো মনে করি যে পশ্চিমবাংলায় 356 ধারা জারি করার মতো একটা পরিবেশ রয়েছে। সেটা কিভাবে কি হবে, দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দ্য পলিটিক্যাল পার্টি অ্যান্ড পার্টিজ হু কন্ট্রোল দ্য গভর্নমেন্ট। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলছেন এত দুর্নীতির পরেও তৃণমূল বাংলায় ক্ষমতায় টিকে আছে শুধু বিজেপি নামক এই অপদার্থ দলটির জন্য। যে কোনো ইস্যুতে তৃণমূল না, সমস্যা হচ্ছে কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট যদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করেন তখন তো মুশকিল হয়ে যায়। পলিটিক্যাল অ্যানালিস্ট শুড প্লে দ্য রোল অফ এ পলিটিক্যাল অ্যানালিস্ট অনলি। আর একটা কথা, ঠান্ডা ঘরে বসে তো আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু বলতে পারি। মাটির কাছাকাছি গিয়ে রাজনীতি করলে না, তখন পরিস্থিতি অন্যরকম হয়। তোমার একটা উদাহরণ দিই, পঙ্কজ দত্তের নাম শুনেছে তো? কি হয়, মারা গেল লোকটা। ওই পঙ্কজ দত্তের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ ছিল, বিরাট সখ্যতা ছিল, ওইসব বলবো না, কিন্তু একসঙ্গে অনেকবার এসছি, গেছি, কথা হয়েছে। আমার একবার বলেছিলাম একটা চ্যানেলে, বেশ বড় সড়ো চ্যানেলে, উনি এই বলছে বিজেপি অপদার্থ, বিরোধীরা অপদার্থ। আমি বললাম শুনুন, এই ঠান্ডা করে বসে অনেক কথা বলা যায়। 100টা লোককে গিয়ে নিয়ে একটা থানা অবরোধ করুন, পরের দিন 40টার নামে গাঁজার কেস, 40টার নামে ডাকাতি কেস, আর বাকি 20টার নামে এরকম কোনো সাংঘাতিক কেস একটা দিয়ে দেবে।
তারপর তার পরিবার আপনার কাছে দৌড়ে যখন আসবে যে আমার সংসার চলছে না, আমার সংসার চালান, পয়সা দিন, আপনি রাজনীতিটা করতে পারবেন তো? আগে রাজনীতি করুন, তারপর বুঝবেন। না, আপনারা অপদার্থতা থাকে, অনেক কথা বললো। সেই লোকটা মারা গেল কিভাবে বলো তো? সেই লোকটা কি হাল হয়েছিল? সেই লোকটাকে থানায় বসিয়ে রাখা হয়েছিল। তারপর পাশে একটা রেড লাইট এরিয়া থেকে মহিলাদের নিয়ে জুতোর মালা আনা হয়েছিল তার গলায় দেওয়া হবে বলে। সেই লোকটা তো সেই দিন বুঝেছিল যে বাস্তব রাজনীতিটা কি ভয়ঙ্কর। সেই যে আমি যেটা মনে করি, সেই চাপটা হয়তো মানুষটা সামলাতে পারেনি। খারাপ লেগেছিল, ভীষণ খারাপ লেগেছিল ওই মানুষটা মৃত্যুতে। কিন্তু বাস্তব রাজনীতি এইটা, এই পলিটিক্যাল অ্যানালিস্টরা বুঝবে এই বাস্তব। আমিও অনেক আগে, আমি তো পলিটিক্যাল অ্যানালিসিস করেছি দীর্ঘদিন, 20 বছর পলিটিক্যাল অ্যানালিসিস করেছি। 2001 সাল থেকে 2020-21 সালে রাজনীতিতে জয়েন করা পর্যন্ত 20 বছর পলিটিক্যাল অ্যানালিস্টের ভূমিকা পালন করেছি, পলিটিক্যাল অ্যানালিসিস করেছি, ভোট অ্যানালিসিস করেছি। তখন আমি যা মনে করতাম রাজনীতি করে, আমি কিন্তু দেখেছি বাস্তব রাজনীতি, মাটির কাছাকাছি রাজনীতিটা কতটা কঠিন। আচ্ছা তোমাকে একটা কথা বলি, মারপিট করাটা খুব কঠিন কাজ নয় কিন্তু। আচ্ছা ধরা যাক কোথাও এই পশ্চিমবঙ্গের শাসক দল, তুমি দেখবে, আমি শাসক দলের নাম করে ধরি না, আমার ধরতে বিরক্তি লাগে। পশ্চিমবঙ্গের এই বর্তমান শাসক দল, নামই ধরে বলছি, তৃণমূল কংগ্রেস, ধরতে বিরক্ত লাগে তাও বলি। আমাদের কোনো কর্মীকে মারলো, আমরা পাল্টা অন্য জায়গায় গিয়ে পিটিয়ে দিলাম, পিটিয়ে দিতেই হবে। আমাদের বহু জায়গায় যথেষ্ট পাওয়ার আছে, আচ্ছা পিটিয়ে দেওয়া হবে, কি হবে তার? তারা এখন দক্ষিণবঙ্গে আর কিছু লোককে পেটাবে, আমরা নর্থ বেঙ্গলে আরো কিছু লোককে পেটাবো, পেটা পিটি চলবে, তাতে লাভটা কি হবে? এই যে অনেকে বলে না, এবং কিছু টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্করদেরও বলতে দেখি, আচ্ছা দিদিমণি এই সময় বিরোধী নেত্রী হলে কি হতো? আলাম, বিরোধী নেত্রী হিসেবে উনি যা যা করতেন আমরা সেটা করলে সমর্থন করবে তো? দেবো সব একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে, ভালো লাগবে? তাহলে না, সেটা তো ঠিক না, তাহলে আর চাইছোটা কি? ফলে এই যে পলিটিক্যাল অ্যানালিস্ট হয়ে যাদের কথা বলছো, দে ডোন্ট হ্যাভ এনি ক্লিয়ার আইডিয়া। আর কখনো কখনো তারা নিজেদের অ্যানালিস্ট ছাড়িয়ে অ্যাক্টিভিস্টের ভূমিকা পালন করে। আরে কি জানে ওরা? 2021 সালে 2রা মের পর কতগুলো মানুষ মারা গেছে জানো? বিজেপির 56টা কর্মী প্রথম 2 মাসে মারা গিয়েছিল। তাদের পাশে বিজেপি দাঁড়িয়েছে, তাদের পরিবারকে অর্থ সাহায্য করেছে। আমি জানি এই অর্থ সাহায্য কিচ্ছু হয় না, তবু সাহায্য তো করেছে। যখন সিপিএম আমলে কংগ্রেস কর্মীরা মারা যেত, হাত কেটে নিয়েছিল কান্দুয়াতে, বেশি দূর না, হাওড়ার কান্দুয়াতে কটা লোক গিয়েছিল, আমরা তো পাশে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, আমরা চাইছি এমন একটা বাংলা হোক যে বাংলায় কিন্তু প্রত্যেকে তার রাজনীতিটা করতে পারবে। রাজনীতি করার জন্য ঘর ছেড়ে পালাতে হবে না। 2021 সালে 2রা মের পরে কেউ পালিয়েছিল আসাম, কেউ বিহার, কেউ ঝাড়খণ্ড, কেউ উড়িষ্যা, সবাই জানে। আচ্ছা 2021 সালে 2রা মের আগে বিভিন্ন জায়গায় দেখছিলে না, পোস্টার পড়েছিল, প্ল্যাকার্ড ঝুলছিল, নো ভোট টু বিজেপি। আচ্ছা তারপরে যখন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, একটা প্রতিবাদ ওই লোকগুলো করেছিল? তাদের মধ্যে কেউ কেউ ছিল মানবাধিকার কর্মী, করেছিল? করেনি। আচ্ছা এই যে সিপিএম বড় বড় কথা বলে, একটা প্রতিবাদ করেছিল যে হোক না বিজেপি, তার কর্মীরা কেন মার খাবে? করেনি। কংগ্রেস করেছিল, 2-1 জন নেতা, অধীর চৌধুরী, আমি জানি ব্যক্তিগতভাবে, শুনেও ছিলাম, তিনি প্রতিবাদ করেছিলেন। আর কেউ কোনো প্রতিবাদ করেনি, কেন করেনি? বিজেপি মার খাচ্ছে বলে আনন্দ হচ্ছিল ওদের, তাহলে বিজেপি ওদের প্রতি কেন ভালোবাসা থাকবে? তারপরেও তুমি এই পলিটিক্যাল অ্যানালিস্টকে বলে দেবে, তারপরেও বিজেপির ভোট কমেনি, 40%, 38-39% ভোট এখনো বিজেপি পাচ্ছে, এত অত্যাচার সত্ত্বেও। আপনি যখন বলছেন 40% ভোট পাওয়ার তকমা দিচ্ছেন বিজেপি, ঠিক সেই তকমা সময় আমি দিচ্ছি না, তুমি দেখো না, আপনি ইন্ডেক্স তুমি তথ্য দেখো না। একদম 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 আপনি ইনফরমেশন ইন্ডেক্স দেখতে বলছেন, ঠিক একদম সেই সময় দাঁড়িয়ে ভীষণ চক্রবর্তী বলছেন যে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু সংগঠন ছাড়া বাংলায় কোথায় নেই। নর্থ বেঙ্গলে বিজেপি যথেষ্ট ভালো আছে, পূর্ব মেদিনীপুরে যথেষ্ট ভালো সংগঠন আছে, অস্বীকার করার উপায় নেই। নর্থ বেঙ্গলেও যথেষ্ট সংগঠন আছে। অনেকে বলছে এই যে যখন মারছিল তখন কি হলো, আমি তো বললাম মারলে পাল্টা মার যদি দেওয়া হয়, তার রেশ ছড়াবে গোটা পশ্চিমবাংলায়, ভালো হবে তো ওটা। আর সবচেয়ে বড় কথা, বিজেপি তার সংগঠনকে বাড়ানোর জন্য কনস্ট্যান্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। অধিকাংশ বুথে বুথ কমিটি হয়েছে, বুথ প্রেসিডেন্ট হয়েছে, সেখানে নিয়মিত পলিটিক্যাল প্রোগ্রাম নেওয়া হয়। আপনারা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট দিতে পারবেন এবার? অবশ্যই প্রত্যেকটি বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাবে, প্রত্যেকটা বুথে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া যাবে, এবং মানুষ কাজ করবে, জেনে রাখো এটা। ফলে যারা এইসব কথা বলছে, আমি বলছি, আবার বলছি, বাস্তব রাজনীতির সঙ্গে তো কোনো মিল নেই। তারা এই
টেলিভিশনের দৌলতে অ্যানালিস্ট হয়ে গেছে, আমাকেও লোকে বিশাল অ্যানালিস্ট মনে করতো, টেলিভিশনের দৌলতে আমার পরিচিতি তো টেলিভিশনের দৌলতে অনেক বেশি হয়েছে। আমিও যদি দলে না যোগ দিতাম আমি এরকম বলতাম, বাট দলে যোগ দিয়ে তো আমি বুঝতে পারছি বাস্তব রাজনীতিটা কতটা কঠিন, বুঝতে হবে, এটা না বুঝলে লোকে হাসাহাসি করবে। আমরা জানি বিমলদা আপনি একদম গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থকদের সাথে কতটা আপনার সংযোগ রয়েছে, সেই জায়গা থেকে আপনার সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম নির্বাচনের পর এবং বাস্তবেও এই মুহূর্তে সাংঘাতিক বিজেপির যারা গ্রাউন্ড লেভেলের কর্মী সমর্থক তাদের সেফটি সিকিউরিটির দিকটা দল কিভাবে নিশ্চিত করবে? প্রথম কথা হচ্ছে, দেখো, কখনো কারোর 100% সিকিউরিটি এনশিওর করা সম্ভব নয়, কেউ আমারও 100% সিকিউরিটি এনশিওর করতে পারবে না, কিন্তু মূল হচ্ছে দলের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো। গ্রাউন্ড লেভেলে যে লোকগুলো কাজ করবে তাদের সঙ্গে মিলেমিশে আমি বুঝতে পেরেছি আমাদের চেয়েও দলটাকে তারা অনেক বেশি ভালোবাসে, সত্যি ভালোবাসে। আমার মনে আছে গতবারে দমদম ক্যান্টনমেন্টের কাছে এক ভদ্রলোক বলেছিল, আমার মায়ের বয়স 78 বছর বয়স, রোজ সকালে মাকে রান্নাবান্না করিয়ে খাইয়ে দাইয়ে আমি দলের কাজ করতে বেরিয়ে পড়ি, বিকেলে গিয়ে আবার একটু চাটা করে দিয়ে আসি, আবার ফিরে যাই, রাত 10টায় মাকে খাইয়ে ঘুম করাই, আমি ঘুমো। এরকম মানুষ আছে, দে লাভ দ্য পার্টি, আমাদের চেয়েও সেই ভালোবাসা হয়তো বেশি ন্যাচারালি। সেই মানুষগুলোর জন্যই আমাদের কিন্তু মানুষের পাশে থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই স্বচ্ছ। যারা এত মার খেয়ে বিজেপি করে তারা স্বচ্ছ রাজনীতি, হ্যাঁ, তাকে তুমি যদি 71 মানবতাবাদ 4টে লেকচার দিতে বলো সেটা নিশ্চয়ই সবাই পারবে না, কিন্তু বিজেপি দল, তার যে আদর্শ, নরেন্দ্র দামোদর দাস মোদী, অমিত শাহ, এই নামগুলো তারা জানে, তাদের অ্যাক্টিভিটি দেখে, হাজার মার খাওয়া সত্ত্বেও তারা কিন্তু দল ছেড়ে যায় না। ফলে 40% আগে আমরা পেয়েছিলাম, ওটা 39%-এ আসে, তার নিচে আর কমে না, 38% হয়, তার নিচে আর নামে না, কারণ মানুষগুলো আমাদের সঙ্গে রয়েছে। এবং জেনে রাখো, এই 40টা না আরো 5-6-7% ভোট ভয়ের চোটে আমাদের দিকে আসে না, আর ওদের দিকে যে 45-6% ভোট দেখছো SIR হলে ওটা 34% হয়ে যাবে। ওই চুরিটা যখন বন্ধ হয়ে যাবে দেখবে সব শেষ, খতম হয়ে যাবে। ফলে যেদিন এইটা হবে, চুরি বন্ধ, এই চোরেদেরও আত্মাড়ি গুটিয়ে পশ্চিমবাংলা থেকে কেটে পড়তে হবে। আমি বলতে চাইছি একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্ল্যান বিমলদা, যেটা রাজ্যের শাসক দল বর্তমানে করেছে, লক্ষ্মীর ভান্ডার অন্যতম একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছেন গ্রাহকরা, এরকম কোন তো প্ল্যানের কথা কি এই মুহূর্তে দল ভাবছে? গতবারে তো আমরা বলেছিলাম তো, আরে লক্ষ্মীর ভান্ডার এরা বলছে, তো আমি তোমাকে একদম প্রমাণ দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়নি, তার 4 মাস আগে আসামে, তুমি লিখে রাখো আমার কাছ থেকে, নেটে দেখবে, অরুণোদয় যোজনা ওটা চালু হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার চালু 4 মাস আগে, এবং সেখানে লক্ষ্মীর ভান্ডারের চেয়ে বেশি টাকা দেওয়া হয়। দুস্থ মানুষ, যে পরিবারে প্রতিবন্ধী আছে, তাদের আগে এই টাকাটা দেওয়া হয়। আবার বাচ্চা জন্মালেই পোস্ট অফিসে গিয়ে তার নামে ন্যাশনাল সিভিল সার্টিফিকেট কেটে দেওয়ার যে প্রকল্প, সেটা মধ্যপ্রদেশে মামাজি চালু করেছিলেন, শিবরাজ সিং চৌহান। সে কোন যুগে, তখন লক্ষ্মীর ভান্ডার কোথায়? সেটা সম্ভবত 2010-12 সালে চালু হয়েছিল, অনেক বছর আগে, তিনি প্রথম ক্ষমতায় এসে। যদি আমি সালটা ঠিক বলে থাকি দেখে আমাকে বলতে হবে। বিশ্বনাথবাবু আরো একটা কথা বলেছেন যে আপনাদের দলের মধ্যে শুধু খাওয়া খাই, সুকান্ত শুভেন্দুকে দেখতে পারে না, শুভেন্দু সুকান্তকে দেখতে পারে না, পার্টির মধ্যে এত বিভাজন যে গোষ্ঠী বিভিন্ন। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার একটা স্টেটমেন্ট দিয়েছেন, তুমি এর সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ওটা, যে ওরা যদি শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে সবাই আমরা জেলে ঢুকবো, উনি বলেছেন, কিন্তু তুমি দেখিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে আমার কথা বলার সঙ্গে সঙ্গে। এরপরে কি মনে হচ্ছে খেয়াখেই আছে? কেউ যদি এটা মনে করে আমার কিছু বলার নেই, কিন্তু সুকান্ত মজুমদার এই স্টেটমেন্টটা দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই আসতেই চলেছে, অবশ্যই আসতেই চলেছে। আমি একদম তোমাকে লজিক্যালি বলছি, সেটা হচ্ছে মোটামুটি তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, আর কেউ নেই। দুটো দল আছে যারা হচ্ছে ভোট কাটুয়া পার্টি, একটা CPM 5% ভোট পায়, 4% 5%, কংগ্রেস 3-4% ভোট পায়, দুটো মিলে 9% 10% ভোট পায়। এবারে তুমি লিখে দিচ্ছি, ভালো করে দেখে রাখো, অনেক জায়গায় তাদের একটা বড় ভোট, যারা জাতীয়তায় বিশ্বাস করে, জাতীয়তাবাদকে ভালোবাসে, তারা কিন্তু বিজেপিকে ভোট দেবে। ফলে সব মিলিয়ে CPM এবং কংগ্রেসের ভোট এবারে
টোটালি 5-6% নেমে আসতে পারে। ফলে সেখান থেকে 3-4% বিজেপিতে আসার যথেষ্ট সম্ভাবনা। আচ্ছা, আমি যে ধরে নিই একটা ভোট আসলো না, এসআইআর হওয়ার পর কি হবে? এই যে পশ্চিমবঙ্গের শাসক দল লাফাচ্ছে এসআইআর করতে দেবো না, রক্ত গঙ্গা বইয়ে দেবো ইত্যাদি ইত্যাদি, কারণ তো একটাই, ওখান থেকে ঘুষপেটিয়া এনেছে, মৃত ভোটার ইত্যাদি ইত্যাদি, সব ভোট দিয়ে তারা এই 45% 6% ভোট পায়, আমরা 39-40% ভোট পাই। আচ্ছা, আমরা যদি 3-4% 5% ভোটকে এদিকে টানতে পারি, তৃণমূল যদি 5%-এর ভোট কমে তারা 38-39 হয়ে যায়, আমরা 45 হয়ে যাই, তাহলে অঙ্ক বলছে আমরা 250টা আসন পাবো। ফলে যদি এসআইআর হয়, অবশ্যই এসআইআর হতে হবে ঠিকঠাক, তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক থাকবে না। এবং ঠিকঠাক যদি কঠোর নিরাপত্তার মধ্যে, আমি দুটো যদি আবার করে ইচ্ছে, কিন্তু এক, সঠিক ভোটার লিস্ট, দুই হচ্ছে কঠোর নিরাপত্তা, 2011 সালে যা হয়েছিল, একদম কার্ড দেখে ভেতরে ঢুকতে দেওয়া, একদম মানে কার্ড ছাড়া কাউকে অ্যালাউ না করা, আর ভেতরে লাইভ স্ট্রিমিং চলবে ভোট এটা যদি চলে, তাহলে তৃণমূল কংগ্রেস হারবেই, তুমি লিখে রাখো, 3 মাসের মধ্যে মুছে যাবে। কেন্দ্রে ক্ষমতায় থাকার তাহলে সর্ব অস্ত্রই কি এবারে বিজেপি ব্যবহার করতে চলেছে? ওইভাবে তো বলা যাবে না, সব অস্ত্র প্রয়োগ করা ইত্যাদি ইত্যাদি, ওগুলো একটু নেগেটিভ কথা। আমি পজিটিভ কথা বলছি, ডেফিনেটলি জেতার জন্য যা করার আমরা করব, সংবিধান আইন আমাদের যা দিয়েছে সবই করতে হবে। আর এটাই ঠিকই, এই যে তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে 355-356, সত্যি যদি 356 দ্বারা জারি হয় না, যদি সেই সিচুয়েশন তৈরি হয়, তৃণমূল কংগ্রেস নির্বাচনে দাঁড়াতে পারবে না, আমি আজকে বলে দিচ্ছি, নির্বাচনে দাঁড়াতে পারবে না। আর যদি সেটা না হয়, হয়তো নির্বাচনে দাঁড়াবে, কিন্তু হারবে, হারতেই হবে, এবং তারপর দলটা উঠে যাবে। এটা কিন্তু কি বলবো, ঐতিহাসিকভাবে নির্ধারিত একটা ঘটনা, এটা ঘটবেই। লালুও 15 বছরের বেশি টেকেনি কিন্তু বিহারে, এটাও টিকবে না।